তো আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্রজেক্ট এই বিএনপি সরকারের কাঁধের উপর ন্যস্ত করেছে ভারত। তো সেই জায়গাটার থেকে বিএনপি বাধ্য যে সাবেক স্পিকারকে ছেড়ে দিতে হবে। এখানে এত সুপারফাস্ট মেকানিজম দেখলাম যে জামিনের রায় হয়েছে, কপি পৌঁছে গেছে, মুক্তিও হয়ে গেছে। আর মুক্তির পরের অংশটা আর মিডিয়াতে দেখিনি। তারপরে কি তাকে বিশেষ ব্যবস্থায়, বিশেষ প্রোটোকলে কোনো 5 স্টার জায়গায় নিয়ে সরকার রেখেছে কি না, বিলাসিতার জন্য, আরাম আয়েশের জন্য, সেটা বলতে পারছি না। কিন্তু আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে যে একাকার, এটা এখন দেশজাতি জনগণের কাছে ক্লিয়ার। যেটা আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে ওই যে আমরা ছোটোবেলায় নিজেরাও পড়তাম, সন্তানদেরও শিক্ষা দিতাম, এ ফর অ্যাপল, বি ফর বল। তো ওরকম হয়ে গেছে। ভারত এখন শিখিয়ে দিয়েছে যে এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, এতে আওয়ামী লীগ নাই, বিতে বিএনপি এখন ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের রেখে যাওয়া কাজগুলোই এই মুহূর্তে পরিচালনা করছে। দেশ এখন কোন দিকে হাঁটছে? আবারও কি সরকার পতনের আন্দোলন করবেন আপনারা? যেহেতু গণভোট ইস্যুতে বিরোধী দলীয় জোট তথা আপনারা কঠোর অবস্থানে রয়েছেন। ধন্যবাদ আপনাকে। কঠোর অবস্থানে বিরোধী দল রয়েছে, কিন্তু সেটা সরকার পতনের ব্যাপারে নয়। মানে একটা সরকার নতুনভাবে ক্ষমতায় এসেছে, যদিও সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজ ভোটের মাধ্যমে, কিন্তু তারপরেও তাকে একটু সময় দিতে হবে। সরকার পতনের আন্দোলনে কঠোর অবস্থায় বিরোধী দল, এই প্রশ্নটার সাথে আমার দ্বিমত আছে। আমরা কঠোর অবস্থানে আছি, সেটা হচ্ছে জুলাইকে কেন্দ্র করে যেই গণভোটটা হয়েছে, সেই গণভোটের পরিপ্রেক্ষিতে যে সংস্কার হওয়া প্রয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত, গণভোটের জনরায়ের আলোকে সেইখান থেকে বিএনপি তার কমিটমেন্ট থেকে সরে এসেছে। এই জায়গাটাতে আমরা কঠোর অবস্থানে আছি। আমরা সংসদে যেটা দেখতে পেয়েছি, বিরোধী দলকে সঠিকভাবে ফ্লোট দেওয়া হয় নাই, সুযোগ দেওয়া হয় নাই। গতানুগতিক ধারায় 2/3 মেজরিটির বাহানায় বিএনপি কিন্তু তাদের যে ইচ্ছা সেগুলো চাপিয়ে দিয়েছে, এবং এর সাথে সাথে তারা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে। আমি আমার জায়গা থেকে সেটাই মনে করি। আপনি খেয়াল করবেন, একই দিনে 2টা ভোট হয়েছিল। একটি ছিল গণভোট, একটি জাতীয় সংসদ নির্বাচন। একটি নির্বাচনের মাধ্যমে মানুষ জাতীয় সংসদে তাদের যে প্রতিনিধিত্ব সেটা নির্ধারণ করার কথা, গণভোটের মাধ্যমে সংস্কার পরিষদের সদস্য নির্ধারণ করার কথা। ভোটের আগ পর্যন্ত বিএনপি একমত ছিল। শপথের দিন যে তারা স্পষ্ট করলো যে তারা আসলে এই গণভোট মানে না, এবং সংস্কার পরিষদ গঠনের জন্য সদস্যপদ হিসেবে তারা শপথ নিতে চায় না। তো এই বেইমানিটার পর থেকে আমরা একটা কঠোর অবস্থানে চলে গিয়েছি, এবং কঠোর অবস্থানের কারণ হচ্ছে যেই জুলাইয়ের পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এবং আমাদের যেটা পাওয়ার ছিল, চাওয়ার ছিল, সেই জায়গার সেই কমিটমেন্ট থেকে বিএনপি সরে এসেছে, এবং এই কারণে আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি। সেই জায়গাটার থেকে আমরা সংসদে সমাধানের চেষ্টা করেছি। এখনও আমরা আশা করছি যে সংসদে এটা সমাধান হবে, কিন্তু যদি না হয়, বিএনপি যদি আমাদের বাধ্য করে, তাহলে আমাদের রাজপথের কর্মসূচিতে যেতে হবে। আপনি নিশ্চয়ই জানেন, অলরেডি আমরা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি অত্যন্ত শান্তিপ্রিয় পদ্ধতিতে, এবং একই সাথে সাথে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের যোদ্ধা শহীদ পরিবারদের সাথে আমাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এখন বিএনপি যদি বাধ্য করে, তাহলে রাজপথের বড় বড় কর্মসূচিতে যেতে হবে, কঠোর ভূমিকা রাখতে হবে। কারণ হচ্ছে গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নটা করতেই হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটার কোনো বিকল্প নেই। এই কারণে আমরা কঠোর অবস্থানে আছি। তবে আমি আবারও স্পষ্ট করছি, এটা সরকার পতনের আন্দোলন নয়। ইরান যুদ্ধের এই পর্যায়ে সরকার কি অর্থনৈতিক দৌর্বলতা কাটিয়ে দেশ পরিচালনা করতে পারবে বলে মনে করেন? দেখুন, তারা তো এই মুহূর্তে মানে দেশ পরিচালনায় যতখানি বেশি ব্যস্ত বা চিন্তা করা উচিত, তার চেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে শোডাউন এবং শো অফে। আপনি খেয়াল করবেন, ক্ষমতায় আসার পর থেকেই আমার এই গভর্নমেন্টটা কেন জানি ওই যে বলিউড হিন্দি সিনেমার মতো মনে হচ্ছে, এবং এমনভাবে প্রেক্ষাপটগুলো সৃষ্টি করা হচ্ছে, মিডিয়াকে এমনভাবে তারা দখল করেছে, প্রচারণার জায়গাগুলো এমনভাবে হচ্ছে, সব কিছু একটা শো অফের মতো লাগছে আমার কাছে। এখন যেখানে হাজার হাজার মোটরসাইকেল এবং গাড়ি পেট্রোল পাম্পের সামনে লাইন দিচ্ছে, সেটাকেও তারা অস্বীকার করছে। তারা সংসদে, পবিত্র সংসদে দাঁড়িয়ে বারবার বলছে যে কোনো ঘাটতি নেই।
আসলে ঘাটতি নাই নাকি আমি চোখে কাঠের চশমা পরেছি, এটাও একটা প্রশ্ন। যেখানে আমানতকারীরা তাদের সম্পদ অর্থ ব্যাংক থেকে বুঝে পাচ্ছে না, সেইখানে বিএনপি আবারও সেই পুরানো লুটেরাদের হাতে ব্যাংকগুলো তুলে দিচ্ছে, সাথে আরও 35,000 কোটি টাকা দিচ্ছে। আগের আমানতি জনগণ ফিরে পাচ্ছে না, তারা কিন্তু তাদের যে সঞ্চয়টা ছিল সেটা রেখেছিল। তো এই সব কিছু মিলিয়ে আপনি খেয়াল করে দেখবেন অতীতের মতো রেমিটেন্স কিন্তু এখন আর আসছে না, রেমিটেন্স আসাটাও কমে গেছে। অর্থাৎ প্রবাসী যারা ছিল, যারা ভোট দিয়েছে, সরকার নির্বাচনের পর গণভোটে তাদের হাঁ ভোটকে যখন অবমূল্যায়ন করা হয়েছে, তারাও কিন্তু সরকারের প্রতি সেই সন্তুষ্টি দেখাতে পারছে না। আর সরকার আছে ওই বিভিন্ন জায়গায় পাইলট প্রজেক্টের লোক দেখানো কার্ড বিতরণ নিয়ে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে প্রবাসী কার্ড, খেলোয়াড় কার্ড, নানা ধরনের কার্ড। এখন এই কার্ডগুলো দেওয়া হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, একদম পাইলট প্রজেক্ট বেস, সুনির্দিষ্ট কিছু জায়গায় অল্প কিছু দেওয়া অল্প, প্রচারণা ব্যাপক, মনে হচ্ছে দেশের 4 কোটি মানুষ কার্ড পেয়ে গেছে। এখন বাস্তবতা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এত ধরনের কার্ড দিয়ে মাসে মাসে এরকম 2-2.5 হাজার টাকা দিয়ে যেই বাজেটটা প্রয়োজন, সেটা তো আমাদের নাই। 1, 2 নাম্বার হচ্ছে আপনি দিবেন কোন ফান্ড থেকে? বাংলাদেশের মানুষ যেই ভ্যাট ট্যাক্স দিবে ওইখান থেকে নিয়েই তো আপনাকে দিতে হবে, আপনার তো নিজস্ব কোনো ফান্ড নাই। তো এই ধরনের শো অফ কর্মকাণ্ড, একটু খাল খনন, একটু বৃক্ষরোপণ, একটু কার্ড বিতরণ, সরকার মূলত এই সব দিয়ে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দেশ যে একটা ভয়ঙ্কর রকমের ক্রাইসিস শুরু হয়ে গেছে, অর্থনৈতিক বলেন, জ্বালানি বলেন, এই জ্বালানির সাথে কিন্তু সব কিছু কানেক্টেড। আপনি যে কারেন্ট উৎপাদন করবেন, বিদ্যুৎ উৎপাদন করবেন, সেটার জন্য তো আপনার এই জ্বালানিটা লাগবে। কৃষকরা যে ফসল ফলাবে সেইখানেও ট্রাক্টর ব্যবহার করুক, সারের প্রয়োগ করুক, সারেরও একটা বিশাল সংকট দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে বিএনপি সরকার একটা চরম ব্যর্থতার পরিচয় দিতে যাচ্ছে এবং সামনে বাংলাদেশের মানুষ একটি চরম দুর্ভোগ ভোগ করতে যাচ্ছে। এখন এইটা সামলানোর ব্যাপারে বিএনপির কোনো পরিকল্পনা আছে বলে আমার কাছে এখনও দৃশ্যমান হয় নাই। তাদের মূল অবস্থানটাই এই মুহূর্তে 2/3 মেজরিটির জোরে সংসদে বিরোধী দলকে দমন করা, যেভাবে তারা সংস্কারের সকল অধ্যাদেশগুলো এক এক করে বাতিল করা শুরু করেছে, গণভোটকে তারা অস্বীকার করে ফেলেছে। অতএব তারা সংস্কার করবে না, এটা এখন স্পষ্ট। একই সাথে সাথে দেশজাতি জনগণের চিন্তাটাও তাদের মধ্যে আছে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে। ব্যারিস্টার পার্থ বলেছেন, আমরা সনদ মানি, প্রত্যেকটি দফা সম্মান করি। ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, পার্থ ভাই তো সুন্দর বিতার্কী, খুব চমৎকারভাবে কথা বলে, ওনার থেকে শিখার অনেক কিছু আছে। এখন পার্থ ভাইয়ের ব্যর্থতা হচ্ছে উনি এমন একটি জোটের মধ্যে বর্তমানে আছে, উনি চাইলেও ওনার ভিতরে যেই কথা আছে সেটা বলতে পারবেন না। এখন ওনাকে ওই গাইডেন্স মেনে কথা বলতে হচ্ছে, ওই গাইডেন্স মেনে চলতে হচ্ছে। আমি বিশ্বাস করি পার্থ ভাইয়ের মতো একজন মানুষ যদি আসলেও প্রকৃত স্বাধীনতা পেত কথা বলার, তাহলে উনি এই ভাষাগুলো ব্যবহার করতেন না, উনি সঠিক জিনিসটাই তুলে নিয়ে আসতেন। যেহেতু একটা গাইডলাইনের মধ্যে উনি পড়ে গেছেন, আমাদের যে প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব আছেন, তার গাইডলাইন অনুযায়ী চলা খুব ডিফিকাল্ট। আমি তো ভুক্তভোগী, আমি তো একসময় বিএনপি নেতৃত্বাধীন 12 দলীয় জোটে ছিলাম। সালাউদ্দিন সাহেবের গাইডলাইন মেনে চলা মানে হচ্ছে নিজেকে পালিত কুকুর বিড়ালে পরিণত করার মতো। ওনার গাইডলাইনগুলো এরকম হয়। তো ওই গাইডলাইন মেনে যেহেতু চলতে হচ্ছে, এই কারণে ওই যে পূর্ববর্তী যারা মজলুম ছিল, যারা সংগ্রামী ছিল, তাদের ওই চরিত্রটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা আপনি পার্থ ভাইয়ের কথা বলেন, সেটা আপনি ববি ভাইয়ের কথা বলেন, সেটা আপনি নূর ভাইয়ের কথা বলেন, দেখবেন তাদের সেই সংগ্রামী চরিত্রটা এখন আর নাই, মানে তাদের মধ্যে মজলুম ক্যারেক্টারটা আর নাই। যেহেতু প্রক্সি প্রধানমন্ত্রীর গাইডলাইনে চলতে হচ্ছে, তারা এখন ধীরে ধীরে জালেমে পরিণত হচ্ছে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শামীম চৌধুরী, সাবেক স্পিকার। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আমার জায়গা থেকে যেটা মনে করি এবং বিশ্বাস করি, সেটা হচ্ছে নির্বাচনের পূর্বেই ভারতের নির্দেশনা এবং পরিকল্পনায় বিএনপি আওয়ামী লীগ মিলে একটা সেম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তো সেই জায়গাটার থেকে এই সাবেক আওয়ামী লীগের যারা রয়েছে
তারা তো সুযোগ সুবিধা পাবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি খেয়াল করবেন নির্বাচনের পর দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে, তারা স্লোগান দিয়েছে, মিছিল মিটিং করছে। তো আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্রজেক্ট এই বিএনপি সরকারের কাঁধের উপর ন্যস্ত করেছে ভারত। তো সেই জায়গাটার থেকে বিএনপি বাধ্য যে সাবেক স্পিকারকে ছেড়ে দিতে হবে। আমার মনে পড়ে, আমি একটা এই নিউজটা পড়ার পর একটা মজার ইতিহাস মনে পড়ছিল যে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান, জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি, জীবনে 27 বার গ্রেফতার হয়েছে। উনি যখন গ্রেফতার হতেন বিভিন্ন সময় মামলা মোকদ্দমা মাসের পর মাস পার হয়ে যেত, এবং আমার ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে যে জামিনের রায় যখন কোর্ট থেকে আসতো, কখনো সকালবেলা দুপুরবেলা, আমরা জেলখানার গেটে যেয়ে অপেক্ষা করতাম কখন জামিনে মুক্তির রায়ের কপিটা কোর্ট থেকে, আদালত থেকে জেলখানার গেটে এসে পৌঁছাবে, তারপর মুক্তি দেওয়া হবে। এমনও হয়েছে, আমার মনে আছে, সকালবেলা ওনার জামিনের রায় হয়েছে, সেই কপি ওই দিন সুনির্দিষ্ট সময়, মুক্তির একটা সময় থাকে, সন্ধ্যার মধ্যে এসে পৌঁছায় নাই। আমরা সারাদিন বসে আছি জেলখানার গেটে, মুক্তি দেওয়া হলো না। পরের দিন সকালবেলার থেকে যে বসে আছি, রায়ের কপি আর আসে না। পরের দিন সন্ধ্যাও পার হয়ে গেল, রায়ের কপি এসে পৌঁছায় না। আবার পরের দিন গেলাম, এরকমও দেখতে হয়েছে। এখানে এত সুপারফাস্ট মেকানিজম দেখলাম যে জামিনের রায় হয়েছে, কপি পৌঁছে গেছে, মুক্তিও হয়ে গেছে। আর মুক্তির পরের অংশটা আর মিডিয়াতে দেখিনি। তারপরে কি তাকে বিশেষ ব্যবস্থায়, বিশেষ প্রোটোকলে কোনো 5 স্টার জায়গায় নিয়ে সরকার রেখেছে কিনা বিলাসিতার জন্য, আরাম আয়েশের জন্য, সেটা বলতে পারছি না। কিন্তু আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে যে একাকার, এটা এখন দেশজাতি জনগণের কাছে ক্লিয়ার। যেটা আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে ওই যে আমরা ছোটোবেলায় নিজেরাও পড়তাম, সন্তানদেরও শিক্ষা দিতাম, এ ফর অ্যাপল, বি ফর বল। তো ওরকম হয়ে গেছে, ভারত এখন শিখিয়ে দিয়েছে যে এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, এতে আওয়ামী লীগ নাই, বিতে বিএনপি এখন ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের রেখে যাওয়া কাজগুলোই এই মুহূর্তে পরিচালনা করছে।